বাংলা গল্পভূমিতে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বাংলা গল্পভূমির আজকের নিবেদন একটা ছোট থ্রিলার সাসপেন্স। গল্পের নাম ছিপ, লিখেছেন অদৃশ বর্ধন। শুরু হচ্ছে আজকের গল্প ছিপ। কলোনির অন্যান্য লোকেদের কাছে শুনেছিলাম অতীতে বোম্বাইয়ের গোয়েন্দা বিভাগে একজন উচ্চপদস্থ অফিসার ছিলেন বৃদ্ধ মৃগাঙ্কবাবু। এই কথা শোনার পর থেকেই তার সঙ্গে ঘনিষ্ঠ হবার বাসনা আমার মনে জেগেছিল। বয়সে বিরাট ব্যবধান থাকলেও তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুর পর্যায়ে আমি পৌঁছেছিলাম। আমার পরিচয় সম্বন্ধে তিনি শুধু এইটুকু জানতেন যে আমি দেবব্রত ব্যানার্জি, কলকাতার ব্যাংকের একজন কেরানি। স্বাস্থ্য পুনরুদ্ধারের আশায় এসেছি সমুদ্র তীরবর্তী এই স্বাস্থ্যকর কলোনিটাতে। কোনোদিন ঘুণাক্ষরেও অনুমান করতে পারিনি বর্তমান ভারতের শ্রেষ্ঠ গোয়েন্দা প্রবরদের অন্যতম আমিও, শ্রী প্রশান্ত লাহিড়ী, ছদ্মনামে স্বাস্থ্য ফেরাতে এসেছি এইখানে। শহরের কলরোল ছেড়ে এসেছি শুধু শান্তি আর নির্জনতার লোভে। তাই নিজের নাম প্রকাশ করে সে আশাটুকু থেকে নিজেকে বঞ্চিত করতে চাইনি। তারপর একদিন কথায় কথায় তাকে যে প্রশ্ন আমি করলাম, সেই প্রশ্ন বোধহয় সৃষ্টির প্রথম প্রভাব থেকে প্রত্যেক গোয়েন্দাকে শুনে আসতে হয়েছে। জিজ্ঞেস করলাম, আচ্ছা মৃগাঙ্কবাবু, আপনি কোনো হত্যা মামলায় কোনোদিন কাজ করেছেন? আমার দিকে তিনি একটা বিদ্যুৎচকিত দৃষ্টি নিক্ষেপ করলেন, অর্ধ কৌতুকময় অর্ধ সন্দিগ্ধ সে দৃষ্টি। তারপর বললেন, আমি সিআইডি ডিপার্টমেন্টের স্পেশাল ব্রাঞ্চে ছিলাম। যত রাজনৈতিক আর সন্দেহজনক বিদেশিদের নিয়েই ছিল আমার কার্যক্ষেত্র। তবে একবার একটা হত্যায় আমি জড়িয়ে পড়েছিলাম। সেটা অবশ্য আত্মহত্যা। এই বলেই তিনি চুপ করে গেলেন। চোখের তারা দুটো ঝিলমিল করে উঠল। আপনাকে সে সম্বন্ধে আমি পরে একটা অদ্ভুত কাহিনী বলবো। সপ্তাহখানেকের পরে অপরাহ্নের চা পানের পর আমরা বারান্দায় ইজি চেয়ারে বসেছিলাম। তিনি বিষণ্ণ শান্ত চোখে সমুদ্রের তরঙ্গ নৃত্য দেখছিলেন। মুখটা বিষাদাচ্ছন্ন, চোখের দৃষ্টিতে কেমন জানি উদাস ভাব মাখানো। অধিকাংশ সময় উনি এইভাবে চুপ করে বসে থাকতে ভালোবাসেন। আমিও বসেছিলাম চুপ করে। একসময় আস্তে আস্তে বললাম, মৃগাঙ্কবাবু, আপনি একদিন বলেছিলেন না একটা আত্মহত্যার কাহিনী বলবেন? যেন চমক ভাঙল মৃগাঙ্কবাবুর। পাইপটায় তামাক ভরে নিয়ে আবার তাকিয়ে রইলেন স্থির চোখে। দৃষ্টিকে পাঠিয়ে দিলেন বহুদূরে আকাশের কোলে, যেখানে অস্তগামী সূর্যের অপূর্ব সুষমায় আকাশ রাঙা হয়ে আছে। সেখান থেকে যখন দৃষ্টি ফেরালেন, তখন বুঝলাম বিগত দিনের মালঞ্চ থেকে উনি চয়ন করে আনছেন একটি স্মৃতিপুষ্প। বললেন, দেবব্রতবাবু, বোম্বাইতে কাজ করার সময় আমার একবার বিশেষ কাজে বেশ কিছুদিন কলকাতায় থাকতে হয়েছিল। ওই খিদিরপুরের দিকে আমার বাড়ি ছিল। আর ছিল আমার এক বন্ধু, নাম তার জয়ন্ত। সত্যি, জয়ন্তর সঙ্গে আলাপ হলে তাকে আপনি পছন্দ না করে পারবেন না। স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের সঙ্গে মেশবার তার একটা আশ্চর্য ক্ষমতা ছিল। সেটা সেটা ছিল তার বিশেষত্ব। আমরা দুজনে প্রায় প্রতি রোববারই হাঁটতে হাঁটতে বহুদূর পর্যন্ত চলে যেতাম। ফিরতে অনেক রাত হয়ে যেত। যে রাতের কথা আমি বলছি, সে রাতে বেশ এক চক্কর ঘুরে এসে জয়ন্তর বাড়িতে আমি রাতের আহারটা সেরে নিলাম। ঘুম আমার তখন দু চোখ জুড়ে আছে। ওর বাড়ি থেকে প্রায় 100 গজ দূরেই আমার বাড়ি। জয়ন্ত কিন্তু বলে উঠল, এসো হে মৃগাঙ্ক, দু এক পেগ খেয়ে যাবে না? নেশা ছিল না, তবে যে লাইনে ছিলাম সেখানে অত্যাধিক ক্লান্তির পর শরীরটাকে তাজা করবার জন্য মাঝে মাঝে রাম, বিস্কি, ভার্মুথের স্মরণ নিতে হতো। জয়ন্তর অনুরোধ ঠেলতে পারলাম না। ঢুকে পড়লাম ওর ঘরে। ভেতর থেকে একে একে জানলাগুলোর ছিটকিনি তুলে দিতে লাগলো জয়ন্ত। ওর এই ব্যাপারটা নিয়ে ওকে নিয়মিত ঠাট্টা করতাম। সারাদিন যখন সে বাইরে থাকতো, জানলাগুলো থাকতো খোলা, আর রাতের বেলা যত কিছু ছিটকিনি, খিল আর তালা। একদিন নয়, দুদিন নয়,
প্রতি রাতে এই ছিল তার অভ্যেস। এমনকি শোবার ঘরেও সে জানলা দরজার ভেতর থেকে এঁটে শুতো। যাই হোক, গ্লাস বোতলগুলো তুলে রেখে যখন পথে বেরোলাম, শুনতে পেলুম জয়ন্ত আমার পেছনেই তালা লাগিয়ে দিল দরজায়। জয়ন্তকে আমি এই শেষবারের মতো জীবিত দেখলাম। পরের দিন সকালে ট্রাম ধরতে যাচ্ছি, এমন সময় শুনলাম সামনের দিক থেকে একজন পুলিশ ইন্সপেক্টর আমার নাম ধরে ডাকতে ডাকতে আমার দিকে হন হন করে এগিয়ে আসছে। শুনলাম সকালবেলা ঠিকে ঝিটা যথাসময়ে কাজ করতে এসে যখন দেখলো দরজা বন্ধ, কোনো সাড়া নেই, আর গ্যাসের তীব্র গন্ধ, তখন সে ডেকে আনলো পাহারাওয়ালাকে। পাহারাওয়ালা ইন্সপেক্টরকে ডেকে এনে জানলা ভেঙে বাড়িতে ঢুকলো। তারপর শোয়ার ঘরে গিয়ে দেখলো বিছানার উপর শুয়ে আছে জয়ন্তর মৃতদেহ, আর সব কটা বুনসন বার্নারের গ্যাসের চাবি খোলা। আসলে জয়ন্ত কেমিস্ট ছিল। ওর শোয়ার ঘরের পার্টিশন ঘেরা একটা কাবাডে তাই সব সময় বুনসেন বার্নার, কেমিক্যালস আর অন্যান্য সরঞ্জাম মজুদ থাকতো। সবকটা বার্নার থেকে এত গ্যাস বেরিয়েছে, পাহারাওয়ালাটা নাকি ঘরে ঢুকতে প্রায় অচৈতন্য হয়ে পড়েছিল। যাই হোক, ইন্সপেক্টর আমাকে চিনতো। এই সংবাদও রাখতো যে জয়ন্ত আমার বিশেষ বন্ধু, তাই সর্বপ্রথমেই ছুটে এসেছে আমার কাছে। তার সঙ্গে ঢুকলাম বাড়ির মধ্যে। মনে পড়ে প্রথমেই সিঁড়ির নিচে খুপড়ি ঘরটায় গ্যাসোমিটারটার ওপর আমার দৃষ্টি আকর্ষণ করল। শুধালেন, আচ্ছা মৃগাঙ্গবাবু, আমার তো মনে হয় এটা নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছুই না। ধরুন উনি বার্নার জ্বালাতে গিয়ে দেখলেন যে মেন ককটা বন্ধ। কত রাতে আর কে নিচে নামে বলুন? উনি চাবিগুলো বন্ধ করতে ভুলে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আচ্ছা, এই সময় যদি একটা বেড়াল ওই গোলঘুটিটার ভেতর দিয়ে লাফিয়ে পড়ে মেন ককটার ওপর, ওই খুপড়ি ঘরটা প্রায় ছাদের কাছে, মিটার থেকে ফুট 10 উঁচুতে একটা ভেন্টিলেটর আছে, 4 চৌকো গর্ত একটা, এবড়ো খেবড়ো, কিন্তু মোটা সোটা শিক বসা, কিন্তু তাও দেখছি সম্ভব নয়। হতাশভাবে মাথা নাড়তে থাকলেন ইন্সপেক্টরটি। যদিও মেন ককটা খুবই আলগা, কিন্তু একে খুলতে হলে তো দেখছি ওপর দিকে পাক দিতে হয়। মৃতদেহটার দিকে তাকানো যাচ্ছিল না। দুঃখিতভাবে ইন্সপেক্টরটি বললেন, হুম, চমৎকার মানুষ ছিলেন জয়ন্তবাবু। শেষে আত্মহত্যা করলেন? তারপর যথারীতি পুলিশ তদন্ত হলো। জয়ন্ত সবকটি জানলা দরজা ভালো করে এঁটে বার্নারগুলোর চাবি খুলে দিয়েছিল। কাজেই যথাসময়ে করোনার তার রায় দিলেন আত্মহত্যা। পুলিশি তৎপরতার শেষ ওইখানে। কিন্তু ব্যাপারটা এত সহজ ছিল না। কেননা জয়ন্ত মোটেই আত্মহত্যা করেনি, তাকে ধীর মস্তিষ্কে খুন করা হয়েছিল। আমি লাফিয়ে উঠলাম। বৃদ্ধের বাচন ভঙ্গিতে আমি এমনই বিস্ময়চকিত হলাম যে মুখ দিয়ে অগাধসারেই বেরিয়ে গেল, খুন? কেমন করে? একটা ছিপ দিয়ে। বললেন মৃগাঙ্কবাবু। বিস্ফারিত চোখে আমি তাকিয়ে রইল। জয়ন্তবাবু গ্যাসে আত্মহত্যা করেননি, একটা ছিপ দিয়ে তাকে হত্যা করা হয়েছে? আচ্ছা, এ সংবাদ তাহলে পরে প্রকাশ পেয়েছিল, তাই না মৃগাঙ্কবাবু? বললাম আমি। না, কোনোদিনও প্রকাশ পায়নি। কিন্তু কিন্তু আপনি তো জানতেন, আপনি তার ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। তবু কেন আমি বললাম না, তাই তো? মাথাটা কাত করে আমার দিকে তাকালেন তিনি। অনেক কারণে মশাই, অনেক কারণে। অত বড় একটা সত্য কখনো সিআইডি অফিসারের চোখ এড়িয়ে যাওয়া একটা অসম্ভব ব্যাপার। আমারও যায়নি। কিন্তু জয়ন্ত মৃত, তার হত্যাকারীকে ফাঁসি কাটে ঝোলালে কি সে আর ফিরে আসবে? তাছাড়া আমি আমি নিজেও একটা সিদ্ধান্তে এসেছিলাম যে তার যতটুকু প্রাপ্য ততটুকু সে পেয়েছে। কিন্তু আপনার ক্লু কি? প্রশ্ন করলাম আমি। ক্লু খুঁজতে গেলে আরো 6 বছর পিছিয়ে যাওয়ার দরকার, আর আরেকজন লোকের প্রসঙ্গ তাহলে আসা দরকার। তার নাম এখনো পর্যন্ত আমি উল্লেখ করিনি। জয়ন্তর বন্ধু সে। তার নাম, না,
তার নামের কোনো প্রয়োজন নেই। তার সন্তান এখনো জীবিত। ধরা যাক তার নাম ছিল তন্ময়। আমার সঙ্গে জয়ন্তর আলাপ যতদিন, তন্ময়ের সঙ্গেও জয়ন্তর ঘনিষ্ঠতা প্রায় ততদিনই। জয়ন্তর মৃত্যুর 6 বছর আগে পর্যন্ত তাদের সে ঘনিষ্ঠতা আম্লান, অক্ষুণ্ণ ছিল। ওই সময় তন্ময়ের বিবাহ হয়, আর এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ হতো কচিত কদাচিৎ। আমরা? মাথা নত করে সায় নিলেন মৃগাঙ্কবাবু। আমরা মানে 3 বন্ধু, আমি, তন্ময় আর জয়ন্ত। ব্যবসার কাজে কখনো কখনো তন্ময়কে কলকাতার বাইরে গিয়ে বেশ কিছুদিন থাকতে হতো। তা সত্ত্বেও সে সময় যখনই আমরা কোনো ছুটি পেয়েছি, 3 বন্ধু মিলে একসঙ্গে উপভোগ করেছি সে ছুটি। এমনই নিবিড় বন্ধুত্ব ছিল আমাদের। কিন্তু বিয়ের পর থেকে তন্ময় তার অবসর সময় কাটাতে শুরু করলো তার নবপরিণীতা তরুণী ভার্যার সঙ্গে। আর সত্যিই ভালোবাসতো বটে তন্ময়। সমস্ত হৃদয়টা সে যেন স্ত্রীর হাতে সঁপে দিয়েছিল। সংযত স্বরেই কথা বলছিল মৃগাঙ্কবাবু। তবুও শেষ শব্দগুলো উচ্চারণ করবার সময় তার গলা যেন ঈষৎ কেঁপে উঠল। বলে চললেন উনি। নিজের সমস্ত সত্তা দিয়ে এরকম গভীর ভালোবাসা বড় একটা দেখা যায় না। স্ত্রী ছাড়া সে কিছুই দেখতে পেত না। স্ত্রীর সামান্য শরীর খারাপ হলে চিন্তায় তার নিজের শরীরও যেন হয়ে উঠত অসুস্থ। প্রথম যৌবনের সে ভালোবাসায় কোনো মলিনতা, কোনো স্বার্থ তার ছিল না। আর তার স্ত্রী? তিনিও ভালোবাসতেন। ভাবুলিসহীন কণ্ঠে বললেন মৃগাঙ্কবাবু। সত্যিই স্বামীকে ভালোবাসতেন তিনি, তবে তন্ময়ের মতো নয়। তন্ময় যেন নিজের হৃদয় দিয়ে তাকে দেবীর মতো আরাধনা করত, আর তিনি শুধু তাকে ভালোবাসতেন। কি সুন্দর! কিন্তু তবুও তাদের এই সুখের পথের শেষে অপেক্ষা করছিল এক শোচনীয় বিয়োগান্তক ঘটনা। একটি শিশু। আর সূত্রপাত হলো যত অনিষ্টের। ডাক্তাররা মৃত্যুর দুয়ার থেকে ফিরিয়ে আনলো তার স্ত্রীকে, কিন্তু শিশুটাকে বাঁচাতে পারলেন না। যাওয়ার সময় ডাক্তাররা তন্ময়কে সতর্ক করে দিয়ে গেলেন, আবার যদি তিনি গর্ভবতী হন তাহলে পৃথিবীতে তাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনার বোধহয় শুনতে ভালো লাগছে না, তাই না? জীবন আর মৃত্যু অতি সাধারণ নিত্যনৈমিত্তিক ঘটনা, আর তবুও। বললাম, আপনি থামবেন না? আমার ভালোই লাগছে। গল্পটা পরিষ্কার করে নিলেন মৃগাঙ্কবাবু। দূরে দিগান্ত রেখার দিকে উদাস দৃষ্টি মেরে ধরলেন। আমার আর কটা বছরই বা পরমায়ু। যাক, তন্ময় ডাক্তারের সতর্কবাণী কোনোদিনও বলেননি, কিন্তু তার স্ত্রী ভালোবাসায় বুঝি মলিন্য এসেছিল, তাই এর পরের শিশুটি তন্ময়ের ছিল না। সতর্কবাণীও ব্যর্থ হলো না। চোখের ইঙ্গিতে মৃগাঙ্কবাবু বাকি কথাটা শেষ করে দিলেন। আচ্ছা, তন্ময়বাবু জানতে পেরেছিলেন? পৃথক পিতাকে? না, তখনও নয়। সে সময় ডাক্তাররা শিশুটাকে রক্ষা করতে সমর্থ হলো। স্ত্রীর দেহ ছাই হয়ে যাবার পর তন্ময় একজন ভালো নার্স এনে শিশুটিকে সঁপে দিল তার হাতে। বিষণ্ণভাবে মৃগাঙ্কবাবু এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। এরপর সব গল্পে যেরকম লেখে, এই ক্ষেত্রে কিন্তু তা হলো না। তন্ময়ের উচিত ছিল শিশুটাকে দেখবা মাত্র ঘৃণায় সরে যাওয়া। ও শিশু তো তার নয়, আর ওর জন্যই তো তাকে হারাতে হয়েছে তার স্ত্রীকে। কিন্তু কেন জানি না শিশুটাকে না দেখলে সে থাকতে পারত না। যতদিন যেতে থাকে বয়স তার বাড়তে থাকে, বাড়তে থাকে তার উপর তন্ময়ের স্নেহ। আর তারপরেই ঘটল অদ্ভুত ব্যাপার। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রকাশ পেল যে শিশুটির ডান হাতের চেয়ে বাঁ হাতটি অধিক তৎপর, অর্থাৎ সে নাটা। আপনি হয়তো বলবেন, এতে আর এমন কি হয়েছে? কিন্তু কিছুদিন বাদে দেখা গেল আরো একটি আশ্চর্য ব্যাপার। প্রশ্ন করবার সময় শিশুটি অদ্ভুতভাবে একটা ভুরুকে বেঁকিয়ে ওপর দিকে তুলছে, অনেকটা এই যে এই রকম ভাবে আর কি। না, আমার দ্বারা হবে না। যাই হোক, আমি কি বলতে চাইছি তা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। মাথা হেলিয়ে সায় দিলাম আমি। হ্যাঁ,
ওরকম সাধারণত দেখা যায় না। কতগুলো স্নায়ু যদি একসঙ্গে মিলেমিশে কাজ না করে, এরকম ভুরু বেঁকিয়ে প্রশ্ন করা দেখা যায় বটে। যাই হোক, ঘটনাটা রীতিমতো ইন্টারেস্টিং কিন্তু। হুম। শিশুটির মধ্যে এই দুটো লক্ষণ আবিষ্কার করার পর তন্ময়ের মনে নরকের আগুন জ্বলে উঠল। হুম, কারণ সে জানতো তারই জানাশোনা একজন মাত্র লোকেরই ওই রকম ভুরু তুলে প্রশ্ন করার অভ্যেস আছে, আর সে বাঁ হাতেই সব কাজ করে। জয়ন্তই সেই পুরুষ, তার ঘনিষ্ঠতম বন্ধু। কিন্তু কিন্তু সেটা তো কোনো প্রমাণ নয়। প্রমাণ নিয়ে আমি এখানে আলোচনা করছি না। ঈষৎ উষ্ণ স্বরে বললেন মৃগাঙ্কবাবু। বিষটা তন্ময়ের মনে কিভাবে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, শুধু সেই ছবিটাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি। এতদিন তার মনে সন্দেহের বাষ্পটুকুও ছিল না, কিন্তু নিতান্ত অকস্মাৎ বিশ্বাস তার দৃঢ় হয়ে গেল। শিশুর মাকে সে যেমন ভালোবাসতো, তেমনই ভালোবাসতো সেই বাচ্চাটিকে। দেখতো তারই সামনে তাকে খেলাধুলো করতে, আর দিনের পর দিন এই দৃশ্য তাকে স্মরণ করিয়ে দিত শিশুর জন্ম রহস্য। এই কথা চিন্তা করলেই তার মস্তিষ্কের স্নায়ুগুলো রক্তের চাপে যেন ফেটে পড়বার মতো হতো। মাঝে মাঝে মনে হতো এবার বুঝি সে উন্মাদ হয়ে যাবে। কিন্তু জয়ন্তর সঙ্গে তার বন্ধুত্ব রইল ওই আগের মতোই নিবিড় ও অম্লান। অপেক্ষা করতে লাগলো তন্ময়, অপেক্ষা করতে লাগলো উপযুক্ত সময় আর উপযুক্ত স্থানের জন্য। অপেক্ষা করতে লাগলো সেদিনের জন্য যেদিন সে নেবে স্ত্রী হত্যার নিষ্ঠুর প্রতিশোধ। পাইপটার আগুন নিভে গেছিল। তামাক ধরে আবার জ্বালিয়ে নিলেন মৃগাঙ্কবাবু। জিজ্ঞেস করলেন, আচ্ছা, খুনটার প্ল্যানটা এখনো ধরতে পারেননি আপনি, তাই তো? আপনি একটা ছিপের কথা বলছিলেন না? হ্যাঁ, ওটা কিন্তু সাধারণ ছিপ না, ফোল্ডিং ছিপ। পেরেছি, কিন্তু আপনার মুখে শুনতে চাই। বিস্মিত চোখে আমার দিকে তাকালেন মৃগাঙ্কবাবু। আপনি প্ল্যানটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, বললাম আমি। চুপ করে রইলেন মৃগাঙ্কবাবু। তারপর ছোট একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, হ্যাঁ, ছিপটা বাগানের গুদামের মধ্যেই খুঁজে পেয়েছিল তন্ময়। আপনাকে তো আগেই বললাম, আমরা তিনজন বহু বছর ধরে মাইল খানেক জায়গার মধ্যে বাস করে এসেছি। বাড়ির বাইরে আর ভেতরে একজনের গতিবিধি আর একজনের কাছে অজানা ছিল না। যে সন্ধ্যাতে আমি আর জয়ন্ত বেড়াতে বেরিয়েছিল, তখন তন্ময় জয়ন্তর বাড়িতে ঢুকে প্রথম সিঁড়ির তলায় মেন কর্ডটা দিয়েছিল বন্ধ করে। তারপর শোয়ার ঘরে গিয়ে সবকটা বুনসেন বার্নারের চাবি দিল খুলে। অত রাতে ফিরে জয়ন্ত সে বার্নার জ্বালিয়ে এক্সপেরিমেন্ট করতে যাবে না তা সে জানতো। আর তাছাড়া কটা চাবি ঘোরানোর মধ্যে এমন কিছু অস্বাভাবিকতা নেই যে জয়ন্তর চোখে তা ধরা পড়বে। অত রাতে অ্যালকোহলের নেশায় বিছানায় গভীর ঘুমে সে অচৈতন্য হয়ে পড়েছিল। দরজার কাছ থেকে জয়ন্তর কাছে বিদায় নিয়ে আমি যখন চলে আসি, তখন বাগানে লুকিয়েছিল তন্ময়। শোয়ার ঘরের আলো না নেভা পর্যন্ত সে অপেক্ষা করে রইল। তারপরেও আধ ঘন্টা রইল লুকিয়ে। তারপর যখন, মানে এটা আমার অনুমান, যখন জয়ন্তর নাসিক ধ্বনি শুনতে পেল, তখন বেরিয়ে এলো বাইরে। গ্রীষ্মকালে পরিষ্কার রাত, হাতে সময়ও রয়েছে প্রচুর। কাজেই ধীরে সুস্থে কাজ শুরু করলো তন্ময়। ছিপের টুকরো টুকরো অংশগুলো দিয়ে পরপর জুড়ে ফেললো। তারপর এসে দাঁড়ালো জয়ন্ত শোয়ার ঘরের জানলার নিচে। জানলার সর্ষিতে লম্বা চিপটা দিয়ে দিল ছোট্ট একটা টোকা। তারপর অনুমান করে নিন আরো কিছুক্ষণ নিঃশব্দে অপেক্ষা করলো সে। অবশেষে সে নিশ্চিন্ত হলো যে অঘরে ঘুমোচ্ছে জয়ন্ত। এরপর বাকি কাজটা খুবই সহজ। ছিপটাকে আবার টুকরো টুকরো করে ফেলা হলো। খুপড়ির ঘুলঘুলি দিয়ে একটির পর একটি টুকরো গলিয়ে দিয়ে আবার জুড়ে ফেলতে লাগলো তন্ময়। তারপর খুপড়ির অন্ধকারে ছিপটা কিছুক্ষণ নাড়ল এদিকে ওদিকে। শেষকালে ছিপের ডগায় যে গোল রিংটা ছিল সেটা আটকে গেল মেন ককে। ওপর দিকে ছোট একটা টান, খুলে গেল গ্যাসের পথ। আস্তে আস্তে ছিপটাকে খুলে নিয়ে বাইরে বার করে আনলো তন্ময়।
সবশেষে ছিপের বান্ডিলটাকে রেইনকোটের তলায় রেখে বেড়াতে বেড়াতে ফিরে এলো বাড়িতে। শেষ হয়ে গেল সব। আচ্ছা, জয়ন্তবাবুর যদি ঘুম ভেঙে যেত, বললাম আমি। তাতে তন্ময়ের বিশেষ কিছু হতো না। আধখানা জীবন পড়েছিল তাদের সামনে, একদিন না একদিন আরেকটা উপায় খুঁজে বার করতই সে। কিন্তু বিচারের সেই রাতটিতে জয়ন্তর ঘুম ভাঙল না, কোনোদিনও আর ভাঙল না। প্রায় 2 সপ্তাহের পর বিকেলের দিকে বেড়াতে বেড়াতে গেলাম মৃগাঙ্কবাবুর বাড়িতে। কিন্তু চায়ের আসরে সেদিন তিনি আর একলা নন। একজন মধ্যবয়সী লাবণ্যময়ী সুশ্রী ভদ্রমহিলা তার পাশে দাঁড়িয়ে আছে। সীমান্তে অঙ্কিত তার সিঁদুর রেখা। চলে আসছিলাম, কিন্তু পেছন থেকে সশরে ডাক দিলেন মৃগাঙ্কবাবু। আরে মশাই, চললেন কোথায়? বসুন বসুন। যেতে আর পারলাম না। উনি হাসি মুখে বললেন, আলাপ করিয়ে দেওয়ার দরকার নেই, একটু আগে আপনার কথাই বলছিলাম। এই যে আমার একমাত্র কন্যা পদ্মিনী চ্যাটার্জি শ্বশুরবাড়ি থেকে ছুটে এসেছে আমায় দেখতে। উনি একদিনও ওর কন্যার উল্লেখ আমার কাছে করেননি, কিন্তু দুজনে মিলে আমায় এমন আন্তরিকভাবে অনুরোধ করতে শুরু করলেন যে তাদের অনুরোধ আমি এড়াতে না পেরে থেকে গেলাম। কথাবার্তা শুনে বুঝলাম পদ্মিনী চ্যাটার্জি শ্বশুর বাড়ি থেকে প্রায় চলে আসেন এখানে। বৃদ্ধের জরা অঙ্কিত মুখে সেদিন যে কি অস্বাভাবিক উল্লাস আর আনন্দের প্রতিচ্ছবি দেখলাম তা বলার কথা নয়। কন্যার সংস্পর্শে এসে যেন বেশ কয়েক বছর বয়স তার কমে গেছে। অনর্গল কথা বলতে লাগবে। মুহূর্তের জন্য কন্যার ওপর থেকে দৃষ্টি সরালেন না। দেখলাম পদ্মিনী দেবীও পিতান্ত প্রাণ। নিঃশব্দে এই স্নেহমৃদু দৃশ্য অন্তর দিয়ে উপলব্ধি করছি। এমন সময় আমার দিকে চোখ পড়তেই হেসে ফেললেন পদ্মিনী দেবী। আমাদের এই বকবাগানি শুনে আপনি কিছু মনে করছেন না তো? আসলে অনেকদিন বাদে বাবার সঙ্গে দেখা হলো কিনা তাই। কিন্তু এখন তো দেখছি বাবা একজন সত্যিকারের সঙ্গী পেয়েছে। আমার পক্ষে সেটা খুব বিপদের কথা। কৃত্রিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই না বাবা? বলে একটা সুদৃশ্য ভুরু অদ্ভুতভাবে বেঁকিয়ে তুললেন ওপর দিকে। আর তারপরেই লক্ষ্য করলাম তিনি চা ঢালছেন বাঁ হাত দিয়ে। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন অদৃশ বর্ধন। গল্পের নাম ছিপ। আশা করছি আপনাদের সকলের গল্পটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্পভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।